কি ব্যাপার? এই সামান্য একটা কাজ এখনো শেষ হয়নি? আল্লাহ, আমার ভাগ্নে অলরেডি ইমিগ্রেশন ক্রস করে প্লেনে উঠে গেছে, আর এখনো কাজ শেষ হয়নি। 5 মিনিট খালাম্মা, 5 মিনিট। কি বললি তুই? খালাম্মা, আমি তোকে কতবার বলেছি যতদিন আমার বোনের ছেলেটা এই বাড়িতে থাকে তুই আমাদেরকে খালাম্মা ডাকবি না, খালুজান ডাকবি না, স্যার ম্যাডাম ডাকবি। এই হেরা তো খালাম্মার মতো আহে নাই। আসলে তো কি হয়েছে, আগে থেকে প্র্যাকটিস করতে হবে না? হঠাৎ করে যদি ভাগ্নের সামনে ফস্ট করে তুই খালাম্মা ডাকি ফেলিস তখন আমার কি হবে? আমার মান সম্মান কিছু থাকবে না। লাইট এখনো ঠিক হয়নি? খালাম্মা লাইট লাগাইতে পারি না, মিস্ত্রি কোনো জায়গায় বিটসাই পাই না, মিস্ত্রি পাইলে লাইটটা লাগাই দেবো। তো আগে থেকে তুই বলবি না? এগুলো নিয়ে বসে থাকলে হবে? আমার ভাগ্নে যদি এসে তার খালার বাড়ির সামনে প্রধান লাইটটা যদি নষ্ট থাকে আমার নাক চুল কাটা যাবে না? থাকবে কিছু? ভুলেই গেছে খালাম্মা, সরি ম্যাডাম। আমি এত কিছু বুঝি না। যত তাড়াতাড়ি সম্ভব সব লাইট গেট এভরিথিং পারফেক্ট করে ফেলবি। আমার ভাগ্নেটা আসতেছে এতদিন পরে, ও আসলে সবকিছু ঠিকঠাক না থাকলে আমার কি হবে? আমার মুখটা আমি কোথায় নিয়ে গেলো? আচ্ছা, মতিন এখনো আসেনি? আল্লাহ রে, ওকে আমি মিষ্টি আনতে পাঠাইছি, সে এখনো পৌঁছায় নাই। মনে কর আমার ভাগ্নে এত বছর পর দেশে আসতেছে, আমার ভাগ্নে এসে যদি বাংলাদেশের সেরা মিষ্টিটা না খেতে পারে আমার মান সম্মান থাকবে? শব্দ মাটিতে দূরের সাথে হয়ে যাবে। মানে তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না। শুরু কর, শেষ কর, সবকিছু তাড়াতাড়ি ঝকঝকে করে ফেল। কিছু দাঁড়িয়ে আছিস কেন? কর। আমার ভালো লাগে না তোদের। সংসারের কর্তৃত্ব যদি স্ত্রী লোকের হাতে থাকে সেই সংসারে পুরুষের মেজাজের কোনো মূল্য নাই। কন্ট্রোল করা তো অনেক পরের বিষয়। আর সেই পুরুষ যদি হয় একজন অথর্ব, অকর্ম, পঙ্গু, কারো গলায় কাটা ফুটিয়ে দেওয়ার মতো, তাহলে তো কোনো কথাই নাই। বাবা, তুমি না সবসময় মনকে এভাবে খোঁচা মেরে কথা বলো, এটা কিন্তু ঠিক না। তোমাকে আমি প্রশ্ন করলাম একটা, তুমি উত্তর দিলে আরেকটা। এটা তো তার সারা জীবনে খাচ্ছিল। তা কি প্রশ্ন করেছিলি? মম দেখো না, আমি একটা টিপ পড়েছি, পজিশন ঠিক হচ্ছে কিনা। বাবা, তোমার ক্ষেত্রে এমন হলে তোমার কেমন মেজাজটা খারাপ হতো? তা সে কি উত্তর দিল? কি আর বলবে, তোমার সাথে যেভাবে খোঁচা মেরে কথা বলে আমার সাথেও সেভাবে। আহা, উত্তরটা শুধু শুধু জেনে নতুন করে ঝামেলা করার কি প্রয়োজন? আচ্ছা বলো, তোমার ভাগ্নে কত দূর? আমার ভাগ্নে মানে আমার ভাগ্নে কি তোমার কিছু হয় না? আজকে 25টা বছর তোমার সাথে সংসার করতেছি, আজ পর্যন্ত কোনোদিন তুমি আমার আত্মীয় স্বজন কাউকে আপন ভাবতে পারো নাই। আমার একটা মাত্র ভাইপো কটা দিনের জন্য এই বাড়িতে আসছে, আর তুমি তাকে সহ্য করতে পারতেছো না। কটা দিন নয়, বলো কটা বছর। এমন গুণবান ভাগ্নে তোমার গ্রামে না থাকতে পেরে এই বাড়িতে এসে উঠেছে, আর যাওয়ার নামটি নেই। আর কেন তাকে আমি সহ্য করতে পারি না সেটা তুমি নিজেও জানো। তারপরেও সে এই বাড়িতে থাকছে, খাচ্ছে, পড়ছে। এর চেয়ে বেশি আর কি? এটা বেশি না? ও, সব দোষ আমার ভাইপো। আর তোমার মেয়ে যে কিনা 6 মাস স্বামী সংসার করতে পারে নাই, তার দোষ নাই? উফ মম, থামো না। এই তুই থাম, একদম কথা বলবি না। এই বুইড়া সারাটা জীবন আমার খোঁচা মাইরা কথা বলছে। আমার ভাইপোর দোষ, আর আপদের কোনো দোষ নাই। হ্যাঁ, তোমার আপদ 6টা মাস তো সংসার করতে পারে নাই, আমার ঘাড়ে আয়সা পড়ছে। হ্যাঁ, আর তোমার মেয়ে যদি এ বাড়িতে ফিরে না আসতো তাহলে তুমি কার দোষ দিতা? দিতে পারতো আমার ভাইপোস? কেমনি দিতা তুমি? আমার কও কেমনি দিতা? ও তো ভাগ্য ভালো আমি লাত্তি মারি এই বাড়ি থেকে বিদায় করে দেই নাই। অপরিণত বয়সে একটা মেয়ের স্বামী মারা গেলে সে বাবার বাড়িতে আসবে, এটাই তো স্বাভাবিক। ও জানে না এটা কার বাড়ি? এটা কি তার বাপের বাড়ি? এই বাড়ি আমার বিয়ের সময় তুমি আমার লিখে দিয়েছিলা, এটা কি সে জানে না? সেটাই আমার সবচেয়ে বড় ভুল। এইটা ভুল, তোমার কোনো ভুল নাই। ভুল তো আমি করছি, সবচেয়ে বড় ভুল আমি করছি। তোমার মতো বৌমরা বুড়া বেটা বিয়ে করছি এবং এই আপদ সহ বিয়ে করছি। উফ মম, থামো না। তুই থাম, তোর বাবাই তো আমাকে থামতে দিচ্ছে না। আমার সাথে ঝগড়া করেই যাচ্ছে, তর্ক করেই যাচ্ছে। আমার সাথে তার তর্ক করতেই হবে এমন ভাব দেখাচ্ছে যাতে ওর মেয়েকে আমি খাইতে পড়তে দিতেছি না। মানুষ বাড়ির কাজের লোককেও খেতে দেয়। বেখেয়ালে হাত থেকে পড়ে গেছে বাবা।
তা তো হবে, তোমার টাকাতে এসব কিনা হয় না। বেড কভার গুলো লন্ড্রিতে দেওয়া হয়েছে? জি। গেস্ট রুমের কি অবস্থা? শোপিস থেকে শুরু করে ঘরের মেঝে সবকিছু একদম মুছে পরিষ্কার করে দিয়েছি। ফ্লোর ম্যাট? ওটাও চেঞ্জ করে দিয়েছি। আর পুরোনোটা? ওটা স্টোর রুমে রেখে দিয়েছি। কেন সব কাজে ভাগে ভাগে কেন করতে হবে? আমি বলছিলাম না ধুয়ে মুছে পরিষ্কার করে মুনমুনের রুমে রাখার জন্য? আমার ভুল হয়ে গেছে ছোট মা। আসলে সে সকাল থেকে অনেক কাজ করছি তো, রান্না বাড়া, ঘর গোছানো, এত কিছু না একসাথে চাপ সামলাতে পারিনি। আমি কালকে ধুয়ে দেবো। মানে সব কাজে তোর বাহানা খুঁজতে হবে। আজকে রাতে যদি সোহান মুনমুনের ঘরে যায় তখন কি হবে? এত রাতে তো আর উনি মুনমুনের ঘরে যাবেন না। আমেরিকে বড় হয়েছে ছেলেটা, ওদের কাছে দিন আর রাত কি? তাছাড়া এখন খালাতো ভাই বোন, দুদিন পরে ওরা বিয়ে হবে, ওরা হাজবেন্ড ওয়াইফ হবে। ওরে আল্লাহ গো, ওরে খোদা গো, ভাইজান ভাইজান আমার মাজাটা মনে হয়ে গেছে। পড়ার পরে কাট করে আওয়াজ হইলো, আমার মনে হয় মাথা আর সোজা করা যাবে না। ও সুধীর মা, সুধীর মা তোমার কি হইব গো, তোমার কি হইব? সুধীর মা কেডা? সুধীর মা কেডা জানেন না? সুধীর মা কেডা? সুধীর মা তো আমার বউ। কি হইব গো ভাইজান, কি হইব? ও বা ও বা এই শামসুর তোমার কি হয়েছে? মজায় মাজাটা খুব ব্যথা পাইছি। ও সুধীর মা, তোমার কি হইব গো সুধীর মা? তোমার শামসুল আর দাঁড়াইতে পারবো না গো। মতিন কিভাবে কি হলো? হয়েছে কি বাবা মা, আমি যে মিষ্টি আনতে গেলাম, যাই দেখি মিষ্টি রেডি নাই। আর 5 কেজি রসগোল্লার অর্ডার দিয়েছি, তো চিন্তা করলাম বানাতে বাড়িতে একটু ঘুরে যাই। হুট করে আসে দেখি শামসুল ওই দেয়ালের উপর উঠে বাল্বের গোড়া কি যেন গুটু 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 করতেছে। ডাক দিলাম, শামসুল কি করো? অমনি চমক্ষে পড়ে গেছে মানে। এই তুই কি ডাক দেওয়ার সময় পেলি না? এখন ওই আমার ডাক শুনে পড়ছে নাকি কারেন্টের শর্ট খেয়ে পড়লো বুঝতে পারতেছি না। আচ্ছা শামসুল, তুমি কি ইলেকট্রিক শক খেয়েছো? ম্যাডাম আমি ইলেকট্রিক শর্ট খেয়েছি। এই যে আমি বলছি না বাবা কারেন্টের শর্ট খেয়ে পড়ছে, আমার টাকা কিছু হয় নাই, শুধু শুধু দোষ দিচ্ছে না আমার। ওই ভাইজান যখন ডাক দিছে তখন কারেন্ট শর্টটা খাইছি। ভাইজান আপনি ডাক দেওয়ার লগে লগে শর্টটা খাইছি। ও সুধীর মা, তোমার কি হইব গো? তোমার শামসুল আর দাঁড়াইব না গো। আগো রাখি। ও মিথ্যে কথাটা না করলেও পারে। ও সোহান অলরেডি এয়ারপোর্ট চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে। তাহলে কি হইব? সেটা তো আমিও ভাবছি। অসম্ভব, কোনোভাবেই এই বাড়ির মান সম্মান নষ্ট হতে দেব না। আচ্ছা, একটা বাড়ির দারোয়ান হঠাৎ অসুস্থ হতেই পারে, তার জন্য বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাবে কিভাবে, এটা তো আমার মাথায় আসছে না। তোমার মাথা যদি এত কিছু আসতো, এত বুদ্ধি আসতো, তাহলে আমাকে এত কথা ভাবতে হতো না। সোহান আসার আগে আমার বাড়ির দারোয়ান চাই। কিন্তু বাবা যত যাই হোক এত তাড়াতাড়ি দারোয়ান ম্যানেজ করা যাবে না। আমি তো কম চেষ্টা করলাম না। আরে দারোয়ান বেড়াও মানে কোমর ভাঙ্গার সময় পেল না। তুমি ধাক্কা না দিলে তো কোমরটা ভাঙতো না ভাইয়া। হ্যাঁ আমাদের সব দোষ আমার। এই তোরা কি দুজনে ঝগড়া করবি নাকি কোনো একটা ব্যবস্থা করবি, বুদ্ধি বের করবি? দারোয়ানের ব্যবস্থা তো করতে পারেন, বুদ্ধি একটা মাথায় বেশ কিছুক্ষণ ধরে খেলতেছে। কি বুদ্ধি? সোহানারে যদি ইউনিফর্ম পরায়। এই কি বললে তুমি? ও তো ঠিকই বলেছে, আর এই বুদ্ধিটা আমার মাথায় আসলো না কেন? এটা বুদ্ধি না, কুবুদ্ধি। এই তুমি চুপ করো। সুবুদ্ধি কুবুদ্ধি তুমি আমাকে শিখাইতে আসো না। সোহানাকেই দারোয়ানের ডিউটিটা করতে হবে। ছোট মা আমি? হ্যাঁ তুমি। মানে স্বামী রেখে তো আমাদের ঘাড়ে এসে বসছো, আমরা ঠাই দিয়েছি, এখন আমাদের বিপদে কিছু একটা করো। ছোট মা তাই বলে একদম মুখোমুখি তাকড়া করবে না, ঘাট ধরে বের করে দেবো। সমীরন, এই চুপ করো। তুমি এই ব্যাপারে একদম নাক গলাবে না। তুমি যদি নাক গলাও না, আমি তোমাকেও বাড়ি থেকে বের করে দিব। এই বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আমার ব্যাপার। দুজনে বের করে দিব, তারপর বাপ মেয়ে দুজনে মিলে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। তাহলে ঘরের কাজ কে করবে মম? কে করবে আবার?
এটার জন্য আমি নতুন লোক রাখবো নাকি? কাজের লোক আরেকটা রাখবো, ওই করবে। দারোয়ান কাম কাজের বুয়া। ছোট মা, যতদিন আমার ভাগ্নে এই বাড়িতে থাকবে ছোট মা চলবে না। আমাকে ম্যাডাম ডাকতে হবে, শুধু আমাকে না, মুনমুনকেও ম্যাডাম ডাকতে হবে। আর বাবাকে বা 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 বলে রাখা যাবে না, তোমার বাবাকে স্যার বলে ডাকতে হবে। সোহানা, আমারে শুধু সোহানের সামনে স্যার বললেই হবে, অন্য সময় নাম ধরে ডাকবো। সমীরন, আমাকে কি এটাও সহ্য করতে হবে? হ্যাঁ হবে, কারণ সোহান জানে তোমার আগের ঘরে একটা মেয়ে আছে, সেটাকে আমরা বিয়ে দিয়ে ফেলছি। কিন্তু এখন এসে যদি দেখে তোমার মেয়েটা বিধবা হয়ে এই বাড়িতে পড়ে আছে, তখন আমার মান সম্মান থাকবে? থাকবে না। আর এই যে সোহান যাতে কোনোভাবেই বুঝতে না পারে এই বাড়ির সাথে তোর কোনো সম্পর্ক আছে। বাবা তুমি একটু বসো, আমি আসছি। তুই কোথায় যাবি মা? ছোট মা, আমি তো দারোয়ানের পোশাক পরতে পারবো না, কিন্তু আমি দারোয়ানের ডিউটি করতে পারবো। আমি কিভাবে সবকিছু ব্যবস্থা করব? যা, ডিউটি পালন করতে পারলেই হলো, আমার মান সম্মান বাঁচলেই হলো। আরে সকাল থেকে তুই শাড়ি পরছিস কেন? সোহান ভাইয়াকে ইমপ্রেস করতে মম। একটা ছেলে আমেরিকা পড়াশোনা করেছে, বড় হয়েছে, তাকে তুই শাড়ি পরে ইমপ্রেস করবি? যা আসবেন পর, ইমপ্রেস করবি শাড়ি পরে। আমার কি ভালো লাগতেছে। ও বৌমা, তারও অনেক ড্রেস পরলে সোহানারে কিন্তু খারাপ। সেটা তো ফিগারে হবে না। এক্সকিউজ মি, এটা কি কাশিম শিকদারের বাড়ি? জি, বুঝতে পারিনি। এটা কি কাশিম শিকদারের বাড়ি? জি জি, এটাই কাশিম শিক। ছোট লোকের বাচ্চা, সারাক্ষণ মিথ্যা কথা। বাবা তুমি চলে আসছো? জি। ওরে আল্লাহ রে, কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। বিদেশি বিদেশি লাগতেছে। কষ্ট হয়েছে তোর? কিন্তু খালামণি তুমি এটা কি করলে? কি করেছি? এই যে একটা মানুষকে তুমি মারলে। উনি তো সত্য কথাই বলেছে। সত্য কথা বলেছে মানে? ও তো মিথ্যা কথা বলছে। কি মিথ্যা কথা বলেছে? এই বাড়ি তো কাশিম শিকদারের না, এই বাড়ি মিসেস সমীরন মানে আমি। আর ও কি বলেছে? মিথ্যে বলেছে, কাশিম শিকদারের বাড়ি। কাশিম শিকদার আই মিন খালুজান। হ্যাঁ, তাতে কি হয়েছে? এই বাড়িটা তো তোর খালুন না, এই বাড়িটা আমার। এটা ঠিক না, তুমি আর ওনাকে সরি বলো। কি বললে তুমি? আমি আমি এই দারুণের বাচ্চা ছোট লোকটা সরি বলবো? আমি সরি বলবো? নেবার, কখনো না, কখনো না। কুল খালামণি, আচ্ছা তোমার সরি বলতে হবে না, আমি ওনাকে সরি বলে দিচ্ছি। না না স্যার, আপনাকে সরি বলতে হবে না। এটা তো আমেরিকা না, এখানে অসহায়দের সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যায়। আমরা এগুলো কেউ কিছু মনে করি না। আপনি ভেতরে যান, আমি লাগেজটা নিয়ে আসতেছি। আমি নিজেই নিচ্ছি। আরে বাবা তুই এমন করছিস কেন? চল বাবা ভিতরে চল। ওই যে মুনমুন আছে না, সে তো তোর জন্য সকাল থেকে সেজে গুজে অপেক্ষা করছে। আল্লাহ, মুনমুন না এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল, তোমার গাড়ির শব্দ শুনে সে লজ্জায় পালিয়েছে। ভীষণ লাজুক আমার মেয়েটা। এই ব্যাগটা নিয়ে আয়। না না খালামণি, আমি নিয়ে যাচ্ছি। না স্যার, আপনি ম্যাডামের সাথে যান, আমি নিয়ে আসি। আরে তারা নিয়ে আসবে, চল 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 তাড়াতাড়ি। আসতে পারি? শিওর। থ্যাংক ইউ। কফিটা কিন্তু আমি বানিয়েছি। বাট না মানে আজকে রান্না আমি করেছি, এই কফিটাও আমি বানিয়েছি, কিন্তু মম না বিশ্বাসই করতে চায় না, এই জন্য বলেছি। ও আচ্ছা, এই যে তোমাদের বাড়ির গার্ড মেয়েটা কি অদ্ভুত, তাই না? কেন? এই যে খালামণি কোনো রিজন ছাড়া তাকে যে পরিমাণ বকাঝকা করে, মেয়েটি কোনো প্রতিবাদ করে না। আমেরিকা হলে সোজা পুলিশ কল করতো। ও তো
মানে কি? না মানে ও তো অনেক অসহায়, বিধবা। বিধবা? বিয়ের 6 মাসের মাথায় ওর স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। শ্বশুরবাড়িতেও কেউ নেই, একটাই দেবর আছে, তাও অনেক খারাপ, নেশা করে। এই জন্য আমাদের বাড়িতে কাজের বুয়া হিসেবে আছে। তাহলে যে গেটে দারোয়ান প্লাস বুয়া একের ভিতর সব। আমাদেরও দারোয়ান আছে, কিন্তু অসুস্থ তো, এই জন্য ওকে দারোয়ানে কাজ করতে হয়। এই ধরেন আমাদের ঘরের ভিতরে ঘর মোছা, জামা কাপড় ধোয়া, জামা কাপড় লন্ড্রিতে দেওয়া, আমাদের রান্না বান্না করা, এভরিথিং সব। তাহলে আজকের রান্নাগুলো কি ওই করেছিল? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মমকে বলো না প্লিজ। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। বাবা, তুমি এত রাতে এখানে কি করছো? এক অপদার্থ পিতার কর্মফল তার সন্তান কিভাবে ভোগ করছে সেটা দেখার জন্য। বাবা, এই সব কথা বলবে না তো। দেখো, তুমি বেঁচে আছো বলেই কিন্তু আমি বেঁচে থাকার সাহস পাই। তাছাড়া তুমি তো তোমার মেয়েকে সুখী করার আপ্রাণ চেষ্টা করেছো। কপালের দোষে স্বামী মারা গেলে তার দায় কি আমি তোমাকে দিতে পারি? মারে, কোনটা আমার দায় আর কোনটা আমার দায় না সেটা আমি খুব ভালো বুঝি রে মা। আমি কিছু বলতে পারি না, কারণ আমার হাত মুখ সব বাঁধা, আর সেটাও আমার ভুলেই হয়েছে রে মা। বাবা, ভুল তো আমরা মানুষই করি, তাই না? আর অতীতের কথা ভেবে যদি তুমি এভাবে কষ্ট পাও, তাহলে তো আমার কষ্ট আরো অনেক গুণ বেড়ে যায় বাবা। শোনো বাবা, কালকে আমার একটা ইন্টারভিউ আছে। যদি ভালো হয় তাহলে চাকরি পেয়ে যাব, তারপর এখান থেকে চলে যাব। আমার কষ্টও তোমাকে দেখতে হবে না, তোমারও খারাপ লাগবে না। ও মা, তুই চাকরি পেলে কি এখান থেকে চলে যাবি রে মা? হ্যাঁ বাবা। আমাকে সাথে নিবি না? সে কি বাবা, তুমি তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বাড়ি ঘর রেখে কোথায় যাবে? ও মা, নকল চিনতে দেরি হয়েছে বলে কি আমি আসলটাও হারাবো? অত বোকা আমি না রে মা। আমাকে আমাকে তুই সাথে নিস। বাবা, তুমি সত্যি আমার সাথে যাবে? যাবো রে মা, যাবো। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। নিয়ে যাবো তোমাকে আমার সাথে। ঠিক আছে। না না পাপা, তোমার না একা যাওয়া মোটেও ঠিক হবে না। আরে তুমি সেই ছোটবেলায় এই দেশ থেকে চলে গেছো। ঢাকা শহর তো আগের মতো নাই, তুমি কিচ্ছু চিনবে না। আন্টি আমি হ্যাঁ, মানবে না, তুমি কিচ্ছু পারবে না, চিনবে না, সব ওলট পালট হয়ে গেছে। আমি বলি কি, তুমি মনমনকে নিয়ে যাও। ও তো মার্শাল্লাহ পুরো ঢাকা শহর মুখস্থ। কি বলিস মতিন, কথা বলছিস না কেন? হ্যাঁ বাবা, মা বাবু তো ঠিকই বলছে। মানে আমার এই ঢাকা শহরের পথ ঘাট ওগুলো গেলে কে চিনাইছে, সব মন চিনাইছে। সেজন্য বলি কি, তুমি মনমনকে নিয়ে যাও, আমি ওকে ডেকে দিচ্ছি। এই মনমন, মনমন আসছি মম। মানে কেন যে মেয়েটা এত দেরি করে আমি না কিছুই বুঝতে পারছি না, খালি সাজুগুজু। তুমি বসো বাবা, আমি ওকে নিয়ে আসছি। হ্যাঁ বসো। হ্যাঁ, এই মনমন, এই কথা বল। মনমন, এই মনমন। মতিন ভাই, তোমার কি অবস্থা? আসলে আসার পরে তোমার সাথে এই পর্যন্ত ভালো মতো কথাই হলো না। শামসুল ভাই, আমি না খুবই দুঃখিত, তোমার এরকম অসুস্থ শরীরে তোমাকে টেনে আনলাম। আমার না বেশিক্ষণ লাগবে না, ইন্টারভিউ দিতে টোটাল
2 ঘন্টার মতো সময় লাগবে, আমি তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো, এসে সব কাজ করে নিব। আপামনি, আপনি আমার হলে একদম চিন্তা করবেন না। আমার কোমরটা কিন্তু ভাঙে নাই, সামান্য একটু ব্যথা, এটা ভালো হয়ে যাব। আপনি মন প্রাণ দিয়া সুন্দর করে ইন্টারভিউটা দিবেন। জান, এই ফাঁকে আমি সুধীর মায়ের লাগে একটু ফোন দিয়া সুখবরটা জানাই দিই। শুধু সুখবর জানালে হবে না, সাথে সাথে এটাও বলবা যে 2 দিনের মধ্যে তুমি বাড়ি যাচ্ছ। কতদিন হয়েছে তুমি বাড়ি যাও না বলো তো? আচ্ছা, তোমার ইউনিফর্মটা যখন আমি পরেছি, কাজটাও আমি করে ফেলবো। আপামনি, আপনি কি কাটবে না। তা কি করছো এখন? কি আর করব, ব্যবসা বাণিজ্যের লস টস খাইয়ে ফুপুর ঘাড়ে এসে উঠছি। প্ল্যান পরিকল্পনা করতেছি কি করা যায়। তোরও তো ফোন দিয়ে কলাম যেটা ভিসার ব্যবস্থা কর, আমেরিকা চলে আসি, তুই তো গুরুত্বই দিলি না। গুরুত্ব দেয়নি বিষয়টি মোটেও না, আসলে হুটহাট করে তো আর কিছু হয় না। আর আমি তো শুনলাম ভিন্ন কথা। কি কথা? তুমি নাকি কোন এক মেয়েকে করতে গিয়ে গণপিটুনি খেয়ে এলাকা ছেড়েছ। একদম মিথ্যে কথা বাবা, সব মিথ্যে কথা। ও আসলে পার্টি করতো তো, অপোজিট পার্টি একটা ক্লেম করেছে, মিথ্যে কথাটা উঠিয়েছে। তাই যদি হবে, ভাবি তোমাকে তালাক দিয়ে বাচ্চা কাচ্চা কেন নিয়ে গেল? আর সেও কি এন্ট্রি পার্টি করতো নাকি? না মানে আরে সোহান ভাইয়া চলো না, আমি রেডি। তুই শর্ট ড্রেস পরে আমার সাথে বের হবি? মমে তো বললো তোমাদেরও ওখানে নাকি সবাই এগুলোই পছন্দ করে। ওখানকার সবাই ধরনের ড্রেস পরে ঠিক আছে, কিন্তু ওখানকার কালচার আর এখানকার কালচার এক না। আরে আমি যখন বললাম তখন তুই তো বললি যে সোহান ভাইয়া পছন্দ করবে। আমার এসব পছন্দ তোকে কে বললো? না ঠিক আছে, ও না বুঝে এইসব ড্রেস পরে ফেলছে, চেঞ্জ করে ফেলবে, তুমি বললেই চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ বাবা। না না খালামণি, আমি ওকে চেঞ্জ করতে বলিনি। প্রতিটি মানুষের একটা টেস্ট থাকবে, এটাই স্বাভাবিক। আর আসলে আজকে ওকে আমি না নিয়ে যাই, আমি তো এখানে আছি, অন্য কোনো দিন নিয়ে যাব। আর খালামণি, আসলে আমার পুরনো কিছু বন্ধুদের সাথে ফেসবুকে প্রতিনিয়ত যোগাযোগ হয়, ওদের সাথে আজকে একটু আড্ডা দিব, তাই আজকে ওকে না নিয়ে যাই প্লিজ খালামণি। না না ঠিক আছে, তুমি ঠিকই বলেছো বাবা। তুমি একা যাচ্ছ, রাস্তাঘাট চিনবে না, তাই ওকে সাথে দিচ্ছিলাম আর কি। খালামণি, গুগল ম্যাপের যুগ, না চেনার কোনো কারণ নেই, আমি চিনে নেব। মতিন ভাই, তুমি বের হবে নাকি? চলো না কোনো টং দোকানে গিয়ে চা খেয়ে তারপর না হয় আমি মুভ করি। আরে বিভিন্ন সময় ব্লগে দেখি, তাই প্রথম দিনেই টেস্টটা নিতে চাচ্ছি। না মানে হয়েছে কি, শরীরটা ভালো লাগতেছে না, রাত্রে ঘুম হয় নাই ভালো। ঠিক আছে, তাহলে থাকো। সাবধানে। হ্যাঁ ঠিক আছে খালামণি, ওকে। দেখে শোনো। রাগ করিস না, আমি অন্য একদিন যাবো। ঠিক আছে, ভালো লাগতেছে না। সাবধানে। ওকে খালামণি। দেখ, তোমার জন্য আমি কি এরকম ড্রেস পরতে চেয়েছি? আমি কি জানতাম ও পছন্দ করে না? আপামনি, সুধীর মায়ের ভাগ্যটা খুব ভালো। যা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভালো। কোথাও যাচ্ছেন নাকি? জি স্যার যাচ্ছি, কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। এই তো শামসুল ভাই আছে, আমি যতক্ষণ না থাকবো শামসুল ভাই এখানে থাকবে, আপনাদের সত্যি কোনো অসুবিধা হবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আরে আমি আমার অসুবিধার কথা ভেবে বলছি না, এমনিতেই জিজ্ঞাসা করলাম কোথাও যাচ্ছেন। ধানমন্ডি। ধানমন্ডি? আমি তো ওদিকেই যাচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি কিছু মনে না করলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমি নিজে চলে যাব। সেটা আমিও জানি, বাট যেহেতু আমি ওদিকে যাচ্ছি, আমরা যে পরিবেশে বড় হয়েছি সে পরিবেশে কাউকে উপকার করাটা খুবই খুশির ব্যাপার, আর এটা স্বাভাবিক বিষয়। ঠিক আছে, আপনার আপত্তি থাকলে। আপন স্যার যখন এত করে কইতেছে, আর আপনি তো ওদিকেই যাইবেন, যান না। অসংখ্য ধন্যবাদ, চলো। আমার খালামণি বোধ হয় আপনার প্রতি বেশি অত্যাচার করে। আচ্ছা, আপনি প্রতিবাদ কেন করেন না? থাক স্যার, ওসব কথা এখন না বলি। চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন? জি। আমি কিভাবে বুঝলাম জানতে চাইলেন না? আমার হাতে যে ফাইলটা আছে সেটা দেখে, আর গতকাল রাতে আমি যখন ব্যালকনিতে পড়ছিলাম, নিশ্চয়ই ওটা দেখে বুঝেছেন। আসলে আপনি দেখে ফেলবেন এটা বুঝতে পারলে আমি বইটাই হাতে নিতাম না। আপনি খুব বুদ্ধিমতী, আর আমি জানলে ক্ষতি কি? আপনার সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি। যেমন? এই যেমন আপনার বিয়ে হয়েছিল, হাজবেন্ড মারা গিয়েছে,
ওসব আমার পোশাক আশাক দেখলেই বোঝা যায়। কিন্তু যেসব আপনাকে দেখলে জানা যায় না তেমন অনেক কিছু আমি জানি। মনমন বলেছে। কি বলেছো? আপনার একমাত্র দেবর সুবিধা না হয় আপনি সেখানে থাকতে পারেননি। আর এ বাড়িতে আপনাকে দুর্গার মতো 10 হাত দিয়ে কাজ করতে হয়। আর গত রাতে যেসব খাবার খেয়েছি সেগুলো হয়তো আপনি নিজের হাতে রান্না করেছিলেন। আর তেমন কিছু না। আচ্ছা, আপনি আপনার বাবার বাড়িতে কেন যাননি? বিয়ের পরে আপনার যে সমস্যাটি, তার কারণে তো আপনার বাবার বাড়িতে যাওয়া উচিত ছিল। জি, বাবার বাড়িতে যাওয়া উচিত ছিল, কিন্তু সেখানে একজনই আছেন, সে আমাকে সাহায্য করতে পারবেন না। আমরা অলরেডি ধানমন্ডি ঢুকে পড়েছি। আপনার অ্যাড্রেসটা বলবেন? আপনি আমাকে যে কোনো জায়গায় নামিয়ে দিন। সামান্য একজন চাকরের জন্য এতটা করতে হবে না, আমি চলে যেতে পারবো। আরে তাই হয় নাকি? আর কাজের কথা যদি বলেন, তাহলে আমি যেখানে বেড়ে উঠেছি সেখানে কাজ দিয়ে কোনো সম্পর্ক বিবেচিত হতে দেখিনি। উই অল আর সিমিলার। ঠিকানাটা দিন। SM লিমিটেড। SM লিমিটেড? আপনি ধানমন্ডি SM লিমিটেডে যাচ্ছেন? ওই কোম্পানির CEO তো আমার বন্ধু রুবেল রানা। ওখানেই নামিয়ে দিব। না না, আপনি গাড়ি থামান, আমি এখানেই নামবো। গাড়িটা থামাতে বলেন। একটু থামান তো। দেখেন, আপনাকে আমি একটা অনুরোধ করবো, রাখবেন তো? প্লিজ বলেন। অবশ্যই, কেন না। আমি যে আপনার পূর্ব পরিচিত, এই কথা কিন্তু আপনি আপনার বন্ধুকে বলবেন না। কেন? দেখেন, আমি নিজের যোগ্যতায় চাকরিটা অর্জন করতে চাই। আরও অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, কোনো না কোনো জায়গায় হয়ে যাবে। তাই দয়া করে আপনার বন্ধুকে আমার সাথে যে পরিচয় আছে কথাটা বলতে চান না। আমি আসেন, এখানে নেমে যাব। ধন্যবাদ। ওয়েলকাম। অদ্ভুত একটা মেয়ে, কি পরিশ্রমই না করে, তারপরও কোনো প্রতিবাদ করে না। এই ড্রাইভার, যান। শামসুল ভাই, আমার চাকরি হয়ে গেছে। আমার চাকরি হয়ে গেছে। আমার চাকরি হয়ে গেছে শামসুল ভাই, আমার চাকরি হয়ে গেছে। শামসুল ভাই, আপনি খুশি হননি? হয়েছি আপামনি। আপামনি, আমি খুব খুশি হয়েছি। এত খুশি হয়েছে আপামনি, আমার চোখে পানি চলে এসেছে। এই বাড়িতে আপনার জন্ম, এই বাড়িতে আপনি বাসার কাজ করছেন, আপনি দারোয়ানি করছেন, সব বুঝতে পারছি, কিন্তু নিজে নিজে কষ্ট পাইছি, কখনো বলতে পারি না। আর এই বাড়ির থেকে আপনি বিদায় হবেন, আপনি চাকরি করবেন, আমি খুশি হব না? সবচেয়ে বেশি খুশি হয়েছি অমনি। আপনার অনেক কষ্ট আমি দেখছি, কিছু কইতে পারি না, শুধু নিজে নিজে কষ্ট পাইছি, অনুভব করছি। আমার সুধীর ভাই যখন আপনার কথাগুলো শুনতো, সে কান্নাকাটি করতো আর আপনার জন্য দোয়া করতো। আর আজকে আপনার এই খুশির সংবাদ যদি সুধীর ভাই শুনে না, সে আরো বেশি খুশি হইব। সুধীর ভাইয়ের দোয়াটা মনে হয় আল্লাহ পাক কবুল করছে আপামনি, আল্লাহ পাক দোয়াটা কবুল করছে। আমি খুব খুশি আপামনি, আপনি বাড়িতে মুক্ত হয়ে যাবেন, আমি খুব খুশি। আপনি যান আপামনি, আপনি যান, যান আপামনি, যান। তোমার মেয়ের কত বড় সাহস, ছিঁড়া খাতা শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখে সে আমার বিদেশ ফেরত ভাগ্নি আমার হবু জামাইয়ের দিকে নজর দিছে, ছলে বলে কৌশলে হাত টানোর চেষ্টা করতেছে। আচ্ছা, শুধু মেয়ে চেষ্টা করতেছে, তুমি লেলাই দিতেছো না তো? সমীরন, চুপ, একদম চুপ। আমি কিচ্ছু শুনতে চাই না। এক সপ্তাহের মধ্যে তোমার মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করবা। আরে রাখ তো কাদের। আমি দুধ কলা দিয়ে কাল সাপ এই বাড়িতে পুষতে পারবো না। আমার একটাই কথা, এক সাপ সাপ কথা, এই মেয়েকে এক সপ্তাহের মধ্যে বিদায় করতে হবে। এক সপ্তাহ সময় লাগবে না ছোট মা, আমি কালই এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, একটা খুব বড় কোম্পানিতে আমার চাকরি হয়েছে। এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, পরশু থেকে জয়েনিং। আলহামদুলিল্লাহ।
তাহলে কালকেই চলে যেতে হবে। আল্লাহ বাঁচাইছে, তুই কোনো কথা কবি না। যাক আপদ বিদায় হোক, তারপরে তো কইতে পারবো যে বিদায় করি দেয় না, রাস্তায় নামাই দেয় নাই। আমার আর কিচ্ছু ভালো লাগে সব। তুই কথা কবি না, যাক আল্লাহ বাঁচাইছে আমার। আরে ঠিকই আছে রে মা, কিন্তু একদিনের মধ্যে বাড়ি খুঁজে বের করা তো কঠিন ব্যাপার রে মা। আমার এক বান্ধবীর সাথে কথা বলে রেখেছি, ওর সাথে আগে উঠবো, এখন ওর বাসাতেই থাকবো, পরে সুযোগ সুবিধা অনুযায়ী একটা নিজের জন্য বাসা ভাড়া করব। ওকে আমি আগেই বলে রেখেছি তো, তাই যে কোনো সময় গিয়ে উঠতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে এই বাড়িতে আর একদিনই। ঠিক আছে। হ্যাঁ, আমারও আর এক মুহূর্ত এখানে থাকার ইচ্ছে নেই। অলরেডি টিকিট করে ফেলেছি, কাল হয়তো চলে যাচ্ছি। আপনার বেড়ানোটা কি আমার জন্য মাটি হয়ে গেল? আরে না না, বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার বন্ধুর কাছে আপনার জন্য সুপারিশ করিনি। আপনার চাকরিটা আপনার যোগ্যতায় পেয়েছেন। থ্যাংক ইউ। একটা পরামর্শ দিতে পারি? দেখেন, জীবন হয়তো এভাবে আটকে রাখা যায় না। এখন হয়তো আপনার সময় এসেছে অন্য কোনো হাতে হাত রেখে নতুনভাবে শুরু করা। আমার কপালে ওই সুখটা নেই স্যার। আপনাকে না নিষেধ করেছে আমাকে স্যার বলতে? আপনি মানা করলে আমি কেন শুনবো? আপনি আমার মুরিদ নন। মনিব হতে চাই না, বন্ধু তো ভাবতে পারেন। সরি স্যার, অত বড় দুঃসাহস আমার নেই। খুব কৌশলে ফিরিয়ে দিলাম। আচ্ছা, আপনাকে আমি একটা অনুরোধ করতে পারি? রাখার হলে রাখবেন, না হলে পারেন। আমার কাজিন সোহানা, ওর সম্বন্ধে নিশ্চয়ই কিছু শুনে থাকবেন। আমি ওর জন্য খুব শখ করে একটা গিফট কিনে এনেছিলাম, ওকে দিতে পারিনি তো, কাল চলে যাচ্ছে। ওটা ফিরিয়ে নিয়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি কি ওটা আপনাকে গিফট করতে পারি? পারেন। থ্যাংক ইউ। আপনি দাঁড়ান, আমি গিফটটি নিয়ে আসছি। এক মিনিট, কিন্তু এখন তো একদম সন্ধ্যা হয়ে গেছে, আমি ম্যাডামের নাস্তাটাও দেইনি। ম্যাডাম যদি এই সময় আপনাকে আমাকে এখানে দেখে তাহলে অনেক অশান্তি হয়ে যাবে। আপনি বরং পরে দিয়েন প্লিজ। আমি এক্ষুনি দিতে চাই, কিন্তু কালকে তাড়াহুড়োর মাঝে যদি দিতে না পারি, আপনার যদি প্রবলেম হয়, তাহলে ঠিক রাত 9টা বাজে, জাস্ট 9টা এখানে আসবেন, আমি আপনার জন্য গিফটটা নিয়ে আসবো। জি আচ্ছা, ঠিক আছে, আমি আসি। শালা এতদিনের টার্গেট মিস হয়ে যাব। আর কয়টা দিন সময় পেলে আমরা হুট করে চলে যাবো। কেডা যাব? হাতে আছে আজকের রাতটা মাত্র, তার উপর বাড়ি ভর্তি এক্সট্রা মানুষজন। নিজের কপালটারে নিজের জুতাতে পিড়াইতে মন চাইতেছে। মানে সোহানা এত রাইতে ছাদে, যেই কামে আসে আসো, এটাই চান্স। এই চান্সটা মিস হয়ে গেলে আফসোসটা সারা জীবন আফসোসে থেকে যায়। নো চান্স, মিস করার সুযোগ নাই। মেলা দিন ধরে তোমার জাদু মধু সোনা কয়া বোঝানোর চেষ্টা করতেছি, মেলা কিছু বুঝতেছি কি দেখি আমার একা। মতিন ভাই, এতে অবাক হয়ে গিয়েছে, জড়িয়ে ধরলে তা যায় না। কি বলছো খালামণি এসব? আমি ঠিকই বলছি। ওই মেয়েটার চরিত্র খারাপ, দারোয়ানের সাথে তার অবৈধ সম্পর্ক। আমি নিজে মতনকে পাঠিয়েছি হাতে হাতে ধরার জন্য। কিন্তু দারোয়ান তো ছিল না। ভয়ে পালিয়েছে, লাফ দিয়ে পালিয়েছে। 3 তলা থেকে দারোয়ান লাফ দিয়েছে? তোর কাছে কি সেই কৈফিয়ত দেয়া লাগবে? প্রথমটা তোমাকে আমি না চিনে মেরেছি, আর এখন একদম চিনে মারলাম। তুমি এতটা নিষ্ঠুর
এতটা খারাপ আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ছি মতিন ভাই, ছি। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। এই জন্যই তোমার বউ তোমাকে ছেড়ে চলে গিয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে। গ্রামের মানুষের তাড়া খেয়ে উঠে এসেছে ফুপুরি বাসায়। যে বাড়িতে তোমাকে আশ্রয় দিয়েছে সেই বাড়ির মেয়ের দিকেই কুনজর। ছি মতিন ভাই, ছি। তোমার মতো লোকদের ফাঁসিতে ঝুলিয়ে মারা উচিত। অবাক হওয়ার কিছু নেই খালামণি, সত্য কখনো চাপা থাকে না। আমি শুরু থেকেই জানি যে সুহানা। তারপরও চিনে না চেনার ভান করেছিলাম এটা জানার জন্য যে তোমরা কতটা নিষ্ঠুর হতে পারো, ওর প্রতি কতটা অবিচার করতে পারো। কিন্তু তোমাদের এই ভয়ঙ্কর কুৎসিত চেহারার মুখোমুখি আমাকে হতে হবে এটা কখনো কল্পনা করিনি। ছি খালামণি, ছি। আজ মুনমুনের গায়ে যা রক্ত বইছে সুহানার গায়ে তো ঠিক একই বাবার রক্ত বইছে। তাহলে কেন তাকে নিজের মেয়ে ভাবতে পারলে না? কি অপরাধ ওর? মা ভিন্ন এটা, অথচ যার টাকায় তোমাদের এই বিলাসী জীবন সে ওরও বাবা, ওরও এই বাড়িতে হক আছে। আচ্ছা, ওকে যদি তোমার নিজের মেয়ে ভাবতে খুব বেশি ক্ষতি হয়ে যেত? হতো না। অথচ মেয়েটা বেঁচে থাকার শক্তি পেত, ওর জীবনের কষ্ট কিছুটা হলেও কমত। আচ্ছা খালামণি, এমনটা যদি মুনমুনের সাথে হতো তাহলে কি মেনে নিতে পারতে? আচ্ছা, তুমি তো একটা মেয়ে মানুষ, এমন ঘটনা যদি তোমার সাথে ঘটতো তুমি কি পারতে মানতে? বিধবা হয়ে নিজের পরিবারের কাছে ফিরে কেমনটা আশা করতে তুমি? একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট বুঝলে না খালামণি, উল্টা তার প্রতি যত সব অন্যায় অত্যাচার করে গেলে। নিজের ভাইপোর কুকর্ম ঢাকতেও তাকে তুমি দুশ্চরিত্রা বানাতে ছাড়লে না। আমার ভাবতেও লজ্জা হচ্ছে তুমি আমার খালামণি। ছি খালামণি, ছি। আমার জন্যই তোমাকে এমন পরিস্থিতির শিকার হতে হলো, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি সোহানার জন্য একটা গিফট এনেছিলাম, তোমরা সবাই জানো, আর সেই গিফটটি দেওয়ার জন্যই ওকে আমি ছাদে রেখেছিলাম। কেননা ওর সরলতা, ওর সততা আমাকে মুগ্ধ করেছে, যার জন্য আমি সোহানার বাইরে গিয়ে ওকে গিফট দিতে চেয়েছিলাম। তবে এখন আর লুকোচুরির কোনো প্রয়োজন নেই। এই রিংটা আমি তোমার জন্য এনেছিলাম, কিন্তু এই সাধারণ রিংটা যে আমার এঙ্গেজমেন্টের রিং হয়ে যাবে ভুলেও ভাবিনি। তোমাকে বলেছিলাম না কাল আমি চলে যাচ্ছিলাম এই কারণে যে আমার বাবা আমাকে জানাতে যে আমার মনের মানুষ পেয়ে গেছি। ঠিকই আবার আমি ব্যাক করতাম তোমাকে জয় করতে, কিন্তু উপরওয়ালা কি ভাগ্য দেখো, আমরা যা চাই তা কিন্তু হয় না। সব তিনি লিখে রাখছেন, তিনি যেভাবে চায় ঠিক সেভাবেই হয়। উপরওয়ালা হয়তো এভাবেই আমাকে তোমার মুখোমুখি করতে চেয়েছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে আমার সারা জীবনের সঙ্গী হিসেবে পেতে চাই। আমার বিশ্বাস তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আমার বিশ্বাসের প্রতি শতভাগ আস্থা আছে। হাতটা দাও। Will you marry me? ভাইয়া সরি, তুমি আমাকে ক্ষমা করে দিও। না রে, তুই এখনো কাদামাটি আছিস, মায়ের কুমন্ত্রণায় নষ্ট হয়ে যাচ্ছে। যার এরকম আদর্শবান ভাই থাকে সে কি নষ্ট হতে পারে? বাবারে, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি পাপী, আমি অন্যায় করেছি, তুই আমার মাফ করে দে। কি বলো খালামণি, তুমি আমার কাছে কেন মাপ চাইবে? অন্যায় তো তুমি আমার সাথে করোনি, ওর কাছে ক্ষমা চাও। মানে আমি তো অনেক অন্যায় করে ফেলছি তোর প্রতি, অনেক অত্যাচার করছি। মানে তুই আমার মাফ করে দিচ্ছিস। যদি মাফ না করিস আল্লাহ মাফ করবো না। মাফ করে দিস। আমার চোখ খুলে গেছে, আমি বুঝতে পারছি আমি বোকা, অনেক বড় ভুল হয়েছে। করবি না এই ম্যাটারে, মাফ করবি না? ছোট মা, মেয়ের কাছে মায়েরা কখনো মাপ চায় না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, তাই যথেষ্ট। থাক থাক, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। তোমার চোখ দেখেই আমি বুঝতে পেরেছি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, আর সেটা বুঝতে পেরে তখনই আমি তোমাকে মাফ করে দিয়েছি। ম্যাডাম,
ওই যে আপনার জাতীয় বাতি যারা ধরে লয়েছি পলাই যেতে ছিল এই যে বলা যাবো না, কি করবো? আমার কি আর মুখ দিয়ে আলোর উপায় আছে নাকি মাপসা আর মুখ আছে? মতিন ভাইয়ের ভুল বুঝতে পেরেছে, তাতে যথেষ্ট। এখানে তো দেখছি মাপ চাওয়ার বন্যা বয়ে যাচ্ছে, আর এদিকে যে ভিড়ের মধ্যে একটা ঘটনা ঘটে গেল সে নিয়ে তো কারো মাথা ব্যথাই নেই। আল্লাহ কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমার মেয়েটার এদিকে ওইদিকে দূরে থাকতে হয় না, আমি নিজে দিয়ে দিলাম। এই 4 হাত এক করে দিলাম। সালাম কর। এই আস্তে শুনে ফেলবে তো। আরে শুনুক না, বায়নাপত্র হয়ে গেছে, শুধু রেজিস্ট্রি বাকি। তুমিও না, ভুল করে তো তুমি বলে ফেললাম।